শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর রিপোর্ট অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে রাজনৈতিক সহিংসতায় দেশে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। HRSS এর প্রতিবেদনে পরিবেশিত তথ্য অনুযায়ী বিএনপির আন্তঃকোন্দলে ২৭ জন, আওয়ামী লীগের আন্তঃকোন্দলে ৫ জন এবং আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন। এর বাইরে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যকার সংঘর্ষে ২ জন এবং আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন। প্রিয় দর্শক, আমরা আজকে তাই আলোচনার বিষয় ঠিক করেছি রাজনৈতিক সহিংসতা। এ বিষয়ে কথা বলার জন্য দুজন মানুষ উপস্থিত রয়েছেন। একজন রাজনীতিবিদ, এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর মোহাম্মদ রেজাউল করিম সোহাগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ববি হাজ্জাজ ভাই, আমি মনে হয় আপনাকে দিয়ে শুরু করতে চাইবো, কারণ দলীয় কোন্দলে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বলে এই রিপোর্টটি আমাদের বলছে। রাজনৈতিক দলের মধ্যে কোন্দলগুলো আসলে কি কি কারণে হয়ে থাকে? আপনি রাজনৈতিক দল নিয়ে যেহেতু শুরু করেছেন, আপনি যে আলোচনাটা এখন শুরু করছেন বা যে রিপোর্টের কথা বললেন, এই রিপোর্টে গত কয়েক মাসের পলিটিক্যাল ভায়োলেন্স, দল ইন্টার পার্টি অ্যান্ড ইন্ট্রা পার্টি কোন্দল নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু রাজনৈতিক ভায়োলেন্স কিন্তু সবচেয়ে বড় আকারেও যখন আমরা দেখি তখন আমরা ওই ইন্ট্রা পার্টিই দেখি। সো যেমন মনে করেন লাস্ট 30 ইয়ার্স, গত 30 বছর, মানে স্পেশালি মনে করেন 90-এর পর থেকে যদি আমরা শুরু করি, আমরা যদি হিসাব করি, তাহলে আপনার রাজনৈতিক সহিংসতা সবচেয়ে বেশি ঘটিয়েছে বাই নাম্বারস, যেমন প্রুভেন নাম্বারস, ছাত্রলীগ, এবং এর সাথে সেকেন্ড থার্ড সবগুলো হলো এক একটা বড় বড় দলের ছাত্র সংগঠনগুলো। এই সহিংসতাগুলো হয়ে থাকে শুধুমাত্র রাজনৈতিক কারণে না, অরাজনৈতিক কারণেও। কারণ এই ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করা হয় আপনার মাসল ফোর্স হিসাবে। সো আপনার এই যে দখলদারিত্বের রাজনীতি বা যে জিনিসগুলো হয়, সেটা আপনার মাঠ দখল হোক, আপনার কোনো বাজার দখল হোক, আর বাস স্ট্যান্ড দখল হোক, এই জায়গাগুলোতে এই মাসলগুলো ব্যবহার করা হয় এবং এই কারণে বেশিরভাগ কোন্দলগুলো হয়। গত ৩-৪ মাসে যে ধরনের কোন্দলগুলো আমরা দেখছি, যে নাম্বারসগুলো উঠে এসেছে, এই নাম্বারসগুলো আসলেই খুবই, এগেন আমি এগুলোকে ছোট করছি না, যে যারাই আহত হয়েছেন বা কোনো সময় যদি যেখানেই প্রাণহানি হয়েছে সেটা অনেক বড় বিষয়, বাট যে সংখ্যাগুলো এখন উঠে আসছে, এই সংখ্যাগুলো গত 10, 15, 20 বছরের হিসাবে অনেক বড় সংখ্যা না, আমি সেটা বলছি। সো একদিকে হয়তো আমরা একটু উন্নতির দিকে গেছি, আরেকদিকে যখনই আপনি আওয়ামী লীগের কোনো সংঘাতের কথা তুলবেন, আওয়ামী লীগ স্পেশালি গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি, মাসখানেক ধরে আমরা দেখছি যে তারা আবার আপনার রাজপথের পর্যায়ে একটু চাঙ্গা হতে চেষ্টা করছে, মিছিল টিছিল নামানো শুরু করছে। এমন খবর আমাদের কাছে আছে, যেহেতু এগেন আমাদেরও তো মিছিল টিছিল সব কিছু হয়েছে, এমন খবর আমাদের কাছে আছে যে 100 জনের মিছিলে 3 লাখ পর্যন্ত ইনভেস্ট করছে আওয়ামী লীগ। সো এই জায়গাগুলো যখন কাজ করছে, তখন এই আওয়ামী লীগের মিছিলগুলো থামাবার জন্য, যেমন মনে করেন ছাত্রলীগ অলরেডি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণে শক্তিটা তারা এখনো পায়নি যে এখানে 50টা জায়গায় 100টা জায়গায় যদি মিছিল বের হয়, তারা একসাথে সেটাকে দমন করতে সক্ষম হবে। কারণ এটা নিষিদ্ধ অর্গানাইজেশন, মিছিল করতে পারারই উচিত না। যেমন কয়েক মাস আগে আমরা দেখেছি হিজবুত তাহরির, আরেকটা নিষিদ্ধ অর্গানাইজেশন, বড় আকারে কিন্তু ঢাকা শহরে মিছিল নামিয়েছিল। তো সেই জায়গাটায় তখন দেখা যায় যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছেন, বা মনে করেন আমাদের সমমনা দল যারা আছেন, বা আমাদের দলের অংশীদাররাও অনেক সময় এগুলোকে থামিয়ে দিতে বা এগুলোর বিরুদ্ধে যে অবস্থান নেয়, তো এই বিরুদ্ধে যখন অবস্থান নেয় তখন একটা গন্ডগোল বা একটা সহিংসতা তৈরি হয়। আচ্ছা, রিপোর্ট যেমন বলে যে আওয়ামী লীগের আন্তঃকোন্দলেও 5 জন মারা গেছে, এখন তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ডই নেই, তাহলে তাদের আন্তঃকোন্দল আসলে কেন হয়? কোন্দল কেন হয় আর কোন্দলের পরিচিতিটা কেন হয়, এই দুটো ভিন্ন জিনিস। আপনি জমি নিয়ে মারামারি করেছি, আপনিও আওয়ামী লীগের একজন কর্মী, আমিও আওয়ামী লীগের একজন কর্মী, মারামারি আসলে হচ্ছে জমি নিয়ে, বাট এই খবরটা যখন রিপোর্টেড হবে তখন হবে আওয়ামী লীগের ভেতরে কোন্দল। এবং আওয়ামী লীগের ভেতরে কোন্দল তো আমি মনে করি সবচেয়ে বেশি হবার কথা, কারণ যে জিনিসটা হয়েছে যে গত 15.5 বছর যখন লুটতরাজের রাজনীতি চলেছে, তখন লুটতরাজ যে নেতারা করেছেন এবং তাদের যে ট্যান্ডেল কুণ্ডল বারবার ছিল, তারা নেতাগুলো বেশিরভাগই পালিয়ে গেছে। কিন্তু যেই নেতাগুলো হয়তো, কারণ আওয়ামী লীগ অনেক পুরনো, অনেক বড় দল, তো তাদের ভিতরে অনেক দেশকে ভালোবাসে দেশপ্রেমী কর্মীও ছিল, নেতাও ছিল, তারা জাস্ট লাইমলাইটে আসতে পারেনি, তারা পিছিয়ে পড়ে গেছিল। সো তাদের সাথে এখন ওই যে যারা পলাতক নেতা, তাদের লোকজনের যে একটা কোন্দল হবে, এটা
মানে এটা অলমোস্ট ধরেই নিতে পারি আমরা। তো সেগুলো যে আরো বড় দাগে হয়নি এটা সারপ্রাইজিং। তার মানে আসলে মানে আওয়ামী লীগের এখনো কোনো ক্ষমতা নাই। সো আমরা যদি এখনো ঠিকভাবে দমন করি, যেটা আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ নিয়ে যে আলোচনাগুলো শুরু হয়েছে, এগুলো যদি আসলে আমরা শক্তভাবে করি, এবং আমি জানি মিডিয়াতে যখন কথা হয় তখন অনেক বড়ভাবে আলোচনা হয় যে না এই দল চায় না, ওই দল চায় না, এখানে অনেক মতভেদ আছে। না ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কোনো মতভেদ নাই। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সাপোর্টার, ওই যে 14 দল টল যেগুলো ছিল, যেগুলো আসলে বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে নাকি এটা নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। বাট এর বাইরে কোনো দল নেই যারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কোনো ধরনের ডাউটে আছে। সবাই চায়, সবাই জাস্ট কিভাবে চায় সেটা ভিন্ন ভিন্ন আকারে আসতে পারে। এটা সরকারের দায়িত্ব নিতে হবে। অ্যাজ ফার এজ পলিটিক্যাল ভায়োলেন্স, এখন যে পলিটিক্যাল ভায়োলেন্স বা যে ভায়োলেন্সই হচ্ছে, এটা সবচেয়ে বড় কারণটা হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত একটা পর্যায়ে আনতে পারিনি। সেখানে যদি আনতে না পারি, যে কোনো কোন্দল একটা এক্সট্রিম ভায়োলেন্স এর দিকে চলে যেতে পারে। সোহাগ ভাই, আপনার কাছে যেতে চাই। আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী মানে বলা যায় যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের তুলনায় বিএনপির সাথে জামাতের সংঘর্ষ বেশি বেড়েছে। আপনার কি মনে হয় এটার কারণ কি হতে পারে? এটা কি নির্বাচনের প্রতিযোগিতা? না, এখানে আসলে যেটা বলবো যে যে কোনো ভায়োলেন্স থেকে শুরু করে যে কোনো কিছু আমরা ক্রাইম বলি, এগুলো আসলে পলিটিক্যাল ভায়োলেন্স বলেন, এগুলো আজকের বিষয়, গত 10 বছরের বিষয় জিনিসটা কিন্তু এমন না। এই যে পলিটিক্সে একটা পার্টিশন সবসময় আমরা দেখতে পাই। আমরা যদি 1971 আগেও যদি দেখি, যেমন মুসলিম লীগের কথা যদি আমরা বলি, সেখানে 3টা গ্রুপ ছিল। একটা গ্রুপ নাজিমউদ্দিন পরিচালনা করতো, আর একটা শেরে বাংলা ফজলুল হক, আর একটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আবার একটা গ্রুপ একটা গোষ্ঠীকে তারা স্পন্সর করে। যেমন আমরা যদি বলি নাজিমউদ্দিন যদি বলি, ওনারা সামন্ততান্ত্রিক যারা ছিল তাদেরকে স্পন্সর করতো। শেরে বাংলা ফজলুল হক কৃষকদেরকে ফোকাস করছে। অ্যাট দ্য সেম টাইম এই যে পলিটিক্যাল একটা ডিভিশন, পলিটিক্যাল একটা ভিন্ন মত, এগুলো সবসময় থাকে। এখন যদি আমরা বলি আসলে পলিটিক্যাল ভায়োলেন্সগুলো কেন হচ্ছে, এটা একটা তো বললাম যে হিস্ট্রিক্যাল, অতীতে আমাদের এই জিনিসটা আমরা বারবার দেখে আসতেছি। একটা পলিটিক্যাল ডিভিশন থাকে, সেখান থেকে পলিটিক্যাল কনফ্লিক্ট, সেখান থেকে পলিটিক্যাল ভায়োলেন্স। এরপর যদি আমরা বলি একটা কার্ল মার্কসের ভাষায় যদি বলি, সেখানে আপনার কনফ্লিক্ট অফ দ্য ইন্টারেস্ট, এটা তো ডেফিনেটলি আছেই। এটা আমার কাছে মনে হয় না যে যতটুকু না রাজনৈতিক, তার চেয়ে বেশি এটা একটা ইন্টারেস্টের জায়গা। আপনি যদি রিসেন্টলি যেমন আমরা যদি আসলে গবেষণায় যদি করতে চাই, আমাদের একটা পার্ট হচ্ছে আপনার কন্টেন্ট অ্যানালাইসিস। আমরা যদি কন্টেন্টগুলো দেখি, শিরোনামগুলো যদি দেখি, আওয়ামী লীগ এবং জামাতের যদি বিএনপি এবং জামাতের যেই পলিটিক্যাল ভায়োলেন্স যদি বলি, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল কমিটি নিয়ে মারামারি, তারপর ত্রাণ দেওয়া নিয়ে মারামারি, তারপর হচ্ছে কোনো একটা ব্যবসা নিয়ে মারামারি। তাহলে এখানে দেখেন, এখানে যতটুকু না রাজনৈতিক, তার চেয়ে বেশি কিন্তু মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্যই কিন্তু আসলে এভাবে নিজেদেরকে ভায়োলেন্সের মধ্যে জড়িয়ে যাচ্ছে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন কথা হচ্ছে এখানে আরো অনেক বিষয় জড়িয়ে আছে। যেমন প্রিভিয়াসলি আমরা দেখলাম যে এখন তো তাহলে আওয়ামী লীগ নেতা কারা করতেছে। আওয়ামী লীগ যেটা বলি, একটা গ্রুপ তো নাই যারা একদম অ্যাসাইন, যারা অনেক ভিজিবল ছিল, যারা পলিটিক্যাল পোস্টেড ছিল, কিন্তু এখানে অনেক কর্মী আছে, তারা তো আছে। কিন্তু যেটা বললাম, কোনো একটা সমস্যার মধ্যে ঢুকে গিয়ে তারা এই জিনিসটাকে অনেক বেশি আরো উত্তেজিত করতেছে এবং উত্তেজিত করার জন্য ট্রাই করতেছে। এর বাইরে তো আরো অনেক কিছু কারণ থাকে। যেমন আমরা দেখি যে বাংলাদেশে দেখি যে অনেক সময় যদি ছাত্র রাজনীতির কথা বলেন, ভাই কেন্দ্রিক পলিটিক্স হয়। যতটুকু না আপনার জাতীয় পর্যায়ে, তার চেয়ে বেশি ভাই পলিটিক্স। ইভেন একটা ইউনিভার্সিটিতে সাধারণ সম্পাদকের একটা দল, সভাপতির একটা দল, অবভিয়াসলি ওখানেও অনেক ভাগ আছে। যেটা বললাম যে এই যে অমুক ভাইকে আমাকে কি করতে হবে, সেট করতে হবে, অমুক ভাইকে আমাকে ফোকাস করতে হবে, অমুক ভাইকে আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে, এবং এগুলো করার জন্য তার কর্মী বাহিনী দরকার, এবং সেই কর্মী কে হয় আমরা সেদিকে দেখি না। যে কাকা আমরা কর্মীর মধ্যে নিয়ে আসি, এবং তারাই কিন্তু পরবর্তীতে এগুলো আমরা এনশিওর করি। যেমন যখন আইন নিয়ে একটু পড়াশোনা করি, তখন আমাদের একটা থিওরি আছে, অস্টিনস থিওরি অফ দ্য ল, যেখানে 3টা পার্ট। আপনারা দেখবেন যে মানে জিনিসটা, লটা হচ্ছে ইটস এ টাইপ অফ কমান্ড, ইটস লেড অন দ্য পলিটিক্যাল সবরিংটি অ্যান্ড ইটস এনফোর্সেবল বাই দ্য স্যাংশন। এই যে আপনার কমান্ড বলি, পলিটিক্যাল সবরিং বলি, স্যাংশন বলি, স্যাংশন আবার অনেক রকম হতে পারে। শুধু সেটা ফিনান্সিয়াল হতে পারে, সেটা সামাজিক বয়কট হতে পারে, রাজনৈতিক বয়কট হতে পারে, অনেকভাবে সেগুলো দেওয়া যায়। যখন দেখে যে মানে আমি হচ্ছে একজন নেতা,
আমার কথা যখন কেউ না শুনবে তখন তাকে আমরা পানিশমেন্ট দেওয়ার কী করি, চিন্তা করি। সেই পানিশমেন্টের জায়গা থেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। এবং এটার যে শুধুমাত্র এখন চলতেছে কিন্তু এমন না। আপনি যদি দেখেন 2022 সালে পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে কিন্তু বাংলাদেশে প্রায় 20% একে ইনভেস্টমেন্ট কমে গেছে। ববি হাজ্জাজ ভাই, মানে আমরা বলতে তো সবাই, কিন্তু তারপরেও যে রাজনৈতিক দলের সংস্কার নিয়েও একটা কথা এসেছে। যখন আমরা অনেক সংস্কারের কথা বলি, রাজনৈতিক দলগুলো আসলে নিজেদের মধ্যে সংস্কার এনেছে কিনা, নাকি তারা আসলে টাকার বিনিময়ে এখনো নমিনেশন দিয়ে যাবেন, তারা এখনো আসলে যার লাঠির জোর বেশি তাকেই নেতা বানাবেন, নাকি যোগ্য কেউ নেতা হতে পারে না? আপনি কি মনে করেন? এটা আসলে এখন প্রথমত হলো সোহাগ যে কথাগুলো বলছিলেন এগুলোর সাথে আমি অ্যাড করে বলি। প্রথমত হলো এই যে আপনি ভাইকেন্দ্রিক রাজনীতি যেগুলো আপনারাও বলছিলেন, এটার মূল কারণ হলো আমাদের দেশের মতো দেশে, এটা শুধু আমাদের দেশে না, আমাদের দেশের মতো দেশে, আমাদের দেশের মতো মানে কি, এটা একটু ছোট্ট বিশ্লেষণ দিয়ে নিই, যেখানে আপনার নাগরিক সুবিধা দেবার যে ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলো ঠিকভাবে তার কাজগুলো করতে পারে না। সো বৃহত্তর নাগরিক সমাজ তারা কারো না কারো পৃষ্ঠপোষকতায় চলতে বাধ্য থাকে। সেই জায়গাগুলোতে যে রাজনীতিটা হয় সেটাও পৃষ্ঠপোষকতার রাজনীতি। আজকে যেই লোকটা জুলাই আন্দোলনে হয়তো যখন আমি আহত ছিলাম আমাকে এসে পানি এনে দিয়েছে নিজের পকেট খরচ করে, আমি নেতা হিসাবে না, নিজের পকেট থেকে টাকা দিয়ে আমাকে পানি এনে দিয়েছে, আগামীতে ভোট দেওয়ার সময় কিন্তু সে যদি আমাকেও ভোট দিতে চায় সে জিজ্ঞেস করবে এই বহি ভাইকে আমার কোনো প্রয়োজন হলে টাকা দিতে পারবে নাকি, কোনো শক্তি প্রয়োগ করে আমাকে সহযোগিতা করতে পারবে নাকি। কারণ যেই ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব তার দেখাশোনা করা, সেই ইনস্টিটিউশনগুলো এটা করতে পারে না। সো ওই জায়গাটায় একটা ফেলিয়ার আছে বলেই পৃষ্ঠপোষকতার রাজনীতি তৈরি হয়। পৃষ্ঠপোষকতার রাজনীতি যেখানে হয় সেখানে ওই যে বেশি টাকা খরচ করতে পারছে তার প্রতি দলের হালকা দুর্বলতা যে থাকে না তা না। তাই বলে আপনার ট্রেডিশনালি মনে করেন ওই 36-এর নির্বাচন যদি আসেন বা 46-এর নির্বাচন যদি আসেন, সেখান থেকে মানে ওই 36 আমাদের প্রথম নির্বাচন, সো 1936 থেকে 2024 পর্যন্ত ধরেন, সব নির্বাচনে যখন সঠিক নির্বাচন হয়েছে প্রত্যেকটা দলের উপর কিছু প্রেশার ছিল যে ওই মাসল ভাই তাকে একটু কয়েকজন মাসল ভাই দলে লাগবে, টাকা ভাই কয়েকজন টাকা ভাই দলে লাগবে, কিন্তু আবার ত্যাগী নেতা কর্মীও দলে লাগবে। গত 15.5 বছরে যেটা হয়েছে যে একটা সরকার তৈরি হয়েছিল যে সরকারটা একেবারেই জনগণ বান্ধব ছিল না, জনগণের কাছে ভোট নিতে যায়নি, এবং যেহেতু তারা নিজেদের পৃষ্ঠপোষকতায় বেশি ব্যস্ত ছিল সেই কারণে তারা শুধু ওই মাসল ভাই আর ওই টাকা ভাই এই দুজনের কাছেই গেছে। তার জন্য আপনি দেখবেন যে 2018 এবং 2024-এর পার্লামেন্টে মানে আপনার কি বলে অফিশিয়ালি 60+ নাকি 65% বেশি এমপিরা তাদের মূল আপনার প্রফেশন ছিল ব্যবসা। 65% ব্যবসায়ী থাকবে না তা না, মানে ওই 73 পার্লামেন্টও আপনার কত 20 না 40 এনিওয়ে বিটুইন 14 to 20 14 থেকে 20% ভিতরে ব্যবসায়ী ছিল। এবং এছাড়া অনেকেই হয়তো ব্যবসায়ী ছিল কিন্তু আসলে ডাক্তার, হাসপাতাল চালায়, আসলে করে ব্যবসা কিন্তু প্রফেশন লিখবে ডাক্তার। কিন্তু 18 আর 24 প্রথমবার যেখানে 60% ঊর্ধ্বে তাদের প্রফেশনে গেছে ব্যবসা। কেন ভাই? কারণ ওই সরকারটা বসেছে টাকা বানাতে। রাজনৈতিক দলের এখানে আমি বলে রাখছি যে এই যে পৃষ্ঠপোষকতা রাজনীতি থেকে বের হতে হলে সামাজিকভাবে আমাদের এখান থেকে বের হতে হবে। সামাজিকভাবে এখান থেকে বের হতে হলে এই যে সরকারি যে ইনস্টিটিউশনগুলো আছে, যেমন মনে করেন আমাদের কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশনে পরিষ্কারভাবে বলা আছে, সেই 72 কনস্টিটিউশনে পরিষ্কারভাবে বলা আছে যে সোশ্যাল সেফটি নেট খুব শক্তভাবে তৈরি করা হবে। বাংলাদেশের নাগরিক যদি আপনি হয়ে থাকেন, কারণ যেহেতু প্রজাতন্ত্রী দেশ, সো বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকেন তাহলে আপনার যত মূল বেসিক নিডস আছে, শিক্ষা, বাসস্থান, আপনার কি বললাম খাদ্য, এগুলো চিকিৎসা, এগুলো সব পুরো দায়িত্ব যদি আপনি নিজে নিতে না পারেন সরকার আপনার জন্য নেবে এবং ওই স্ট্রাকচারটা তৈরি হবে। আনফর্চুনেটলি আপনি উপজেলা হেলথ সেন্টারে যে জীবনে ডাক্তার খুঁজে পাবেন না। আপনি লোকাল লেভেলে, আপনি ইউনিয়ন লেভেলে একটা স্কুলে যাবেন, প্রাথমিক বিদ্যালয়ে যাবেন, দেখবেন আসলে যেই শিক্ষক বেতন নিচ্ছে সেই শিক্ষক ওখানে নাই, সে কোনো একটা শহরে বসে আছে এবং ওখানে অন্য কাউকে হাফ বেতন দিয়ে অশিক্ষিত কাউকে শিক্ষকের সিগনেচার দিতে পাঠিয়ে দিচ্ছেন। সো এই যে প্রাথমিক যে আমাদের বেসিক নিডসগুলো, এগুলো কনস্টিটিউশনালি আমরা প্রমিস করে থাকলেও আমরা ফুলফিল করতে পারছি না। সো ওই এলাকার একজন লোক, তার মা যদি অসুস্থ হয়, সে হেলথ সেন্টারে যে চিকিৎসাটা পাচ্ছে না ভাই, তখন ওই যে টাকশিল ভাই বা মাসলশিল ভাই, কুদ্দুস ভাই, আমার ভাই, তোমার ভাই, হ্যাঁ, এই কুদ্দুস ভাইয়ের কাছে যাওয়া ছাড়া তার কোনো উপায় নাই। এবং কুদ্দুস ভাইকে সে যদি যে 2বার একটা সালাম না দেয় তাহলে কুদ্দুস ভাই জানবে না যে এই লোকটা আমার জন্য ভোট দেয়। সো কুদ্দুস ভাই আবার তার মার চিকিৎসার জন্য তখন টাকা দিবে না। সো এই যে শেষ কোথায়? এই শেষ হলো যখন আমরা আস্তে আস্তে, এবং এটা হঠাৎ করে শেষ হয় না, এইটা 73-74 সালে যা ছিল 2024-25 এসে তার আশপাশ দিয়েও নাই, অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু যখনই আপনি বলবেন যে এই শেষ, আমরা কালকে করব, এটা হবে না। আজকে ঢাকা শহরের একটা কলেজ স্টুডেন্ট
যখন একটা হেলথ সেন্টার যায় ডাক্তার পায় না বা একটা জায়গায় একটা টাকা দেয় এবং সেই সার্ভিসটা পায় না, সে রুখে দাঁড়ায় না, সে বলে না আপনার এত বড় সাহস, আমার কাছে টাকা নিলেন, এইটা নিলেন, আপনি কাজ করছেন না, চলে যাচ্ছে। রাইট। গ্রামের ওই যে পৃষ্ঠপোষকতার উপরে পুরোপুরি নির্ভরশীল, সে এই শক্তিটা তার নেই। সো ওই যে নাগরিক ক্ষমতায়ন, এই যে ইকোনমিক ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে, কিন্তু এগেন মানে আমি জানি আমাদের রাইট নাও আপনার কি বলে আমাদের অনারেবল অ্যাডভাইজাররা আছেন যারা টিভি ক্যামেরার সামনে যায় বলছেন গত 54 বছরে বাংলাদেশে কিচ্ছু হয় নাই, সব রাজনীতিবিদ ফেল করেছে, এর জন্য আমরা এসে দাঁড়ায় থাকবো, সবকিছু আমরা করব। এই কথাটা সবচেয়ে বড় ডাহা মিথ্যা এটা। আইনের শাসনটা তো আসলে সবকিছুর গোড়াতেই রয়েছে, যে সকল মানুষ সমান অধিকারটা পাচ্ছে কিনা, দুর্নীতি প্রতিরোধ হচ্ছে কিনা। সেই জায়গায় আমাদের দেশের আইনের শাসন কতটা আসলে এই কোন্দলকে কি বলবো কমানোর জন্য কাজ করতে পারেন বা কাজ করে যাচ্ছেন। আগের কথাও বলবেন নিশ্চয়ই, কিন্তু গত 9 মাসেও একটা সময় তো ছিল যে পুলিশ কাজ করতে পারছে না, কিন্তু এখন তো আসলে পুলিশও কাজ করছেন, সেনাবাহিনীও মাঠে রয়েছে, তারা কেন আসলে এটা কন্ট্রোল করতে পারছেন না এখনো? আমাদের যা আইন আছে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, যেমন ববিহাত যে বললেন যে সংবিধানের রেফারেন্স দিচ্ছে, এরকম শুধু যদি আমরা যদি সংবিধানটা নিয়ে যদি আমরা আগাতে চাই, তাহলে আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। সেটা কীরকম? যেমন আপনার সংবিধান 19 নম্বর অনুচ্ছেদে বলা আছে সুযোগের আপনি সমতা দিবেন। তারপর 21 নম্বর আমরা বলতেছি নাগরিকের অধিকার কর্তব্য, নাগরিকেরও এখানে কর্তব্য আছে। শুধুমাত্র আমরা বারবার বলি ল এনফোর্সমেন্ট এজেন্সি অমুক, তারপর বিভিন্ন পলিটিক্যাল পার্টিস আমাদের সমস্যা সমাধান করবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কনস্টিটিউশনে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে প্রত্যেকটা সিটিজেন 21 অনুচ্ছেদ অনুসারে সে আইন মানবে, সে সংবিধান মানবে, সে দেশের ক্ষতি করবে না, সে দেশের সম্পদ নষ্ট করবে না, স্পষ্ট উল্লেখ আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা আবার দেখি 27 নম্বর অনুচ্ছেদে আমরা আরও দেখতে পাই যে আইনের দৃষ্টিতে যাতে আমরা সবাইকে সমান হিসেবে দেখি। এখানে ইরেসপেক্টিভ অফ রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা কোনো দেখবো না। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আবার আপনার 31-এ আমরা দেখতেছি যে এখানে সবাই আইনের আশ্রয় লাভের অধিকার থাকতে পারবে। আমরা এমন কোনো আইন করব না যেখানে কোনো ব্যক্তির সুনাম নষ্ট হয়, তার স্বাধীনতা নষ্ট হয়, তার ফ্যামিলি এফেক্ট হয়, অথবা তার যদি অন্যান্য বলি তার সম্পদ সুনাম বা এইরকম মানে আমরা চিন্তা করি সবসময় জনগণ কেন্দ্রিক, মানে জনগণের সবচেয়ে ওয়েলফেয়ার যেখানে হয় সেখানে আমাদের কাজ করতে হবে। আবার দেখেন যে 33 নম্বরে আমরা গ্রেপ্তার সম্পর্কে অনেক কিছু কোনো দেওয়া আছে। আমি যদি কাউকে গ্রেপ্তার করি 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে সাবমিট করতে হবে। কেন করছি? 74 এর বিশেষ ক্ষমতা আইনও রয়েছে, যেখানে আসলে ওখানে আমরা দেখতেছি যে আপনার 24 ঘন্টার মধ্যে কেন অ্যারেস্ট করছে, অথবা তাকে আইনজীবী অ্যাপয়েন্ট করার সুযোগ দিতে হবে। আবার 35 নম্বর আমরা কি দেখি অনুচ্ছেদ, 35 নম্বর অনুচ্ছেদে যেখানে বলা আছে আপনার বিচারটা যাতে অ্যাটলিস্ট নিশ্চিত করা হয়, যতক্ষণ পর্যন্ত না আদালত কর্তৃক প্রমাণিত না হচ্ছে সে অপরাধী, ততক্ষণ পর্যন্ত না আমরা তাকে অপরাধী বিবেচিত করব না। তাহলে এরকম আমাদের সংবিধানে এরকম অনেক কিছু আছে। যেমন 36-এ আপনার চলাফেরার স্বাধীনতার বিষয়ে বলা আছে, 37-এ আপনার অ্যাসেম্বলি নিয়ে বলা আছে, 38-এ সংগঠন নিয়ে বলা আছে, 39-এ বিবেকের স্বাধীনতা বলা আছে, 41-এ ধর্মীয় স্বাধীনতা বলা আছে। তাহলে সব কিছু আমার সংবিধান বলে দিচ্ছে। আবার তার বিপরীতে আপনি যেটা বললেন 74 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ওখানে আবার আমি তার রিপ্লেসে অন্য আইন তৈরি করাচ্ছি। কেন? তাহলে এখন কি আমি আগে সংবিধান মানবো নাকি এটা মানবো? ববি হাদিস ভাই, একটুখানি রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে কথা বলতে চাই। বিগত সময় যখন আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল ভালোভাবে কাজ করতে পারেনি গত 15-16 বছর, এবং এই সময়ে দাঁড়িয়ে তাদের স্থানীয় পর্যায়ে এক ধরনের নেতৃত্ব নিয়ে বলেন, কিংবা কে কোন জায়গায় আসলে নিজের প্রভাব খাটাবে সেটা নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা, এবং শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন এটা যে এত সময় ধরে কাজ করতে না পারার কারণে এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটবে। কিন্তু সত্যিকার অর্থে যখন দেশ আস্তে আস্তে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাচ্ছে, তখন কি আসলে এগুলো গ্রহণযোগ্য হবে কিনা? সেই জায়গায় আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নেতা যারা রয়েছেন তারা আসলে তাদের কর্মীদেরকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন, বা একেবারে তৃণমূল পর্যায়ের রাজনীতি তারা কতটা শৃঙ্খলায় রাখতে পারেন বলে মনে করেন আপনি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রাজনৈতিক দল আসলে যে কোনো জায়গা দিয়ে আমি শুরু করি, রাজনৈতিক দল একটা এমন ধরনের অর্গানাইজেশন হিসেবে তৈরি হয় যেখানে আর কি স্বতঃস্ফূর্তভাবে অনেক জনগোষ্ঠী একত্রিত হন। সো
একে অপরের উপরে খুব শক্ত ক্ষমতা আসলে থাকে না। সেটা ওই চাকরির মতো না যে আমি আপনাকে স্যার আপনাকে পেনালাইজ করা হবে, চাকরি চলে যাবে, বেতন কাটা হবে। সো ওই ধরনের স্ট্রিক্ট আপনার শাসন রাজনৈতিক দল আসলে নেতাকর্মীদের উপরে করতে পারে না। যেই রাজনৈতিক দলগুলো খুবই শক্তভাবে ক্ষমতা কেন্দ্রিক মানে কি, মানে তাদের সবচেয়ে বেশি সম্ভাবনা সরকার পরিচালনার জায়গায় যাওয়া, মানে বড়ভাবে নির্বাচন জেতা, এই রাজনৈতিক দলগুলো যদিও আবার একটু ভিন্নধর্মী হয়, কারণ যেহেতু তাদের ওই যে দেবার মতো আরও অনেক কিছু থাকে, সো তারা আর একটু শক্তভাবে তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারেন। মনে করেন আওয়ামী লীগের যে এমপি আর মন্ত্রীর তার উপজেলা লেভেলের নেতার উপরে ক্ষমতা কিন্তু পুরো ভিন্ন লেভেলের, মানে তারা কোনোভাবে একসাথে মাপা যায় না। যখন প্রেক্ষাপটটা পুরো পাল্টে গেল, তখন এগেন আমার দলে যে জিনিসটা হয়েছে যে যেহেতু তারা আইডিওলজিক্যালি এবং কিছু ভালো কাজ করবার জন্য অনেক অত্যাচার সহ্য করে, কারণ গত 10 বছরের আমার দলের যাত্রায় আমি দেখেছি প্রচুর লোকজন এই অত্যাচার সহ্য করতে পারেননি, স্বতঃস্ফূর্তভাবে খুব উৎসাহের সাথে এসে দল জয়েন করেছেন, কিন্তু যখন এই যে এরকম সম্মুখীন হয়েছেন পুলিশের লাঠিচার্জের বা কিছুর, তারা দল ত্যাগ করেছেন। এমনও আছে অনেকে তারপর একটা পয়েন্টে বাড়ি খেয়ে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগে চলে গেছেন। হ্যাঁ, সো ওই যে বাট যারা রয়ে গেছেন তারা আইডিওলজিক্যালি একটা লেভেলে আসলে দেশের ভালো করতে চান, বিশ্বাস করেন বলেই রয়ে গেছেন বলে আমি মনে করি যে আমার দলের পক্ষ থেকে এরকম কেমন বড় কিছুর কোনো অসঙ্গতার কোনো সম্মুখীন আমরা হইনি। কিন্তু অনেক দল আছে যে দলগুলো এর আগে সরকারি ক্ষমতা ছিল বা অনেক কিছুতে ছিল, কিন্তু তাদেরও যেই আরও শক্ত স্ট্রাকচার থাকা সম্ভব তাদের গত 15.5 বছরের এই যে অত্যাচার অনাচারের ভেতরে, তাদের ওইটাও অনেক দূর ভেঙে গেছে বলে আমি মনে করি। প্রত্যেকটা জিনিস আমরা আন্ডারস্ট্যান্ড করবো। এখন আমরা কোনো রিপোর্ট দিলেই উপর থেকে সেটা ডিনাই করা হয়, সেটা ডিনাই না করে যদি আমরা সেটা ফেস করার চিন্তা ভাবনা করি, এবং যারাই অপরাধ করুক না কেন, সেটা যদি সিভিল হয়, ক্রিমিনাল হয়, বা অ্যাবসলিউট বলি, স্ট্রিক্ট লাইবিলিটি বলি, ভিকারিয়াস লাইবিলিটি বলি, এই জিনিসগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আশা করি আমরা একটা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ আমরা আসলে সবাইকে উপহার দিতে পারবো। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। রাজনীতির সহিংসতা কিংবা সহিংসতার রাজনীতি কোনোটাই আমরা এই বাংলাদেশে চাই না, ভবিষ্যতে চাই না। এবং অনেক স্বপ্নের কথা বলা হলো, সেই স্বপ্নগুলো তার পথে হাঁটতে হাঁটতে সত্যি হোক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।